আগের ভিডিওর মধ্যে যে ইন্ডিয়ান মার্কেটের ওপরে একটা অ্যানালিসিস করেছিলাম, দরকার পড়ে সেটা দেখে নিতে পারেন। এখানে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা নিয়ে কথা বলা রয়েছে সেটা হচ্ছে কিন্তু একটা রিনিউয়েবল এনার্জি সেক্টরের একটা কোম্পানিকে নিয়ে কথা বলতে চলেছি। কোম্পানিটা কিন্তু দুর্দান্ত কোম্পানি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নবরত্ন কোম্পানি, ডিভিডেন্ড দারুণ দেয়। কোম্পানিটা কিন্তু ফান্ড রেজিং করছে 3,000 কোটি টাকার ওপরে। এই কোম্পানিটা যাকে বলবো আমরা বিরাট বড় একটা ভবিষ্যৎ রয়েছে, মনোপলিস্টিক বিজনেস করছে। সেটা হচ্ছে কি, যে সমস্ত কোম্পানিগুলো রিনিউয়েবল এনার্জি সেক্টরে রয়েছে প্রচুর কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচার করা দরকার পড়ে, সেই সমস্ত কোম্পানিগুলোকে লোন দিয়ে দেয় কোম্পানিটা। এই কোম্পানিটা কি নাম সেটা বলা, দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল বিফোর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট ইউর সেলফ অর ইউর অ্যাডভাইজার, পাস্ট রিটার্ন কারণ গ্যারান্টি ফিউচার পারপসেস। কাম টু দ্য মোস্ট ইন্টারেস্টিং পয়েন্ট, কোম্পানিটা কি নাম? কোম্পানির নাম হচ্ছে IREDA। এই রিনিউয়েবল এনার্জি সেক্টর যে ফান্ড রেজিং নন ব্যাংকিং ফাইন্যান্স কর্পোরেশন কোম্পানি বলে এই কোম্পানিটা বিখ্যাত। এই কোম্পানি নবরত্ন কোম্পানি কিন্তু আস্তে আস্তে এক পজিটিভ মুভমেন্ট দেখতে পাচ্ছি বেশ কিছু, কিন্তু এই কোম্পানির ক্ষেত্রে বেশ কিছু নেগেটিভ জায়গাও আমরা দেখতে পাচ্ছি। প্রশ্নটা এখানে থাকছে, কোম্পানি কি কেন এত ডাউন হয়ে চলেছে? প্রচুরভাবে কিন্তু কারেকশন মোডে কোম্পানিটা রয়েছে, অথচ এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা ব্রেকআউট হওয়ার সম্ভাবনা রয়েছে কোম্পানিটাকে। মোটামুটি যেটা আমরা দেখতে পাচ্ছি এই সিচুয়েশন অনুযায়ী কোম্পানি কিন্তু ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা রয়েছে FII, তারা কিন্তু আস্তে আস্তে কিনে চলেছে। মানে 1.92 যেটা ছিল 2.07 হচ্ছে, নেক্সট কোয়ার্টারে 2.14 হচ্ছে। যেখানে FII বাকি ক্ষেত্রে সেল করছে, সেখানে কেন এই কোম্পানিটাকে প্রচুরভাবে কিনে চলেছে সেটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন থাকছে। কোম্পানি মিড ক্যাপ লেভেল থেকে লার্জ ক্যাপ আসার কোম্পানি, 37,300 কোটির এই কোম্পানির যদি দেখি, প্রাইস টু আর্নিং রেশিও যেটা আমরা দেখে ভ্যালুয়েশন আমরা চেক করি, 19.8 রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। কোম্পানিটার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড যেটা ROCE দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 9.37, রিটার্ন অন ইকুইটি দ্য এফিসিয়েন্সি অফ দ্যাট পার্টিকুলার কোম্পানি ইজ 18। ভালো কথা। ডেট টু ইকুইটি রেশিও ইজ 5.41। এই ধরনের যারা ফাইন্যান্সিং কোম্পানি তাদের ক্ষেত্রে ডেট টু ইকুইটি রেশিও অনেক বেশি হয়, এই নিয়ে ঘাবড়ানোর কথা নেই। এই মুহূর্তে কোম্পানির প্রোমোটার কিন্তু 70%-এর বেশি প্রোমোটার হোল্ড করে রেখে দিয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা বলার, সে কোম্পানিটা নিয়ে অর্থাৎ IREDA নিয়ে বলছি, কোম্পানিটার ব্রেক আউট সিচুয়েশনে চলে এসছে। কোম্পানি হচ্ছে 145 বা তার কাছাকাছি এলে কোম্পানিটার মধ্যে কিন্তু একটা পজিটিভ জাম্প শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কোম্পানির যে গুরুত্বপূর্ণ কতগুলো পয়েন্টকে নিয়ে আমি কথা বলবো, যেরকম কোম্পানি এই মুহূর্তে ম্যাসিভ লেভেলের ফান্ড রাইজিং করা শুরু করেছে। ফান্ড রেজিং মানে একটা ফাইন্যান্সিং কোম্পানি, সেই কোম্পানি লোন দিয়ে থাকে, তাহলে তাকে প্রচুর পরিমাণ ফান্ডের দরকার লোন দেওয়ার জন্য। কোম্পানির যে মার্কেট রয়েছে সেখানে কিন্তু ডিমান্ড রয়েছে বিরাট, অর্থাৎ বিশাল মাপের একটা ডিমান্ড রয়েছে কোম্পানির। এই ডিমান্ডটা মিট আপ করানোর জন্য কিন্তু তাকে লোনের দরকার। এই কারণে ফান্ড রেজ করছে প্রচুর পরিমাণে মার্কেট থেকে। একে বলা হয় সেকেন্ডারি মার্কেট, একটা হচ্ছে প্রাইমারি মার্কেট। সেকেন্ডারি মার্কেট থেকে প্রচুর টাকা তোলার জন্য কিন্তু এই কোম্পানি চেষ্টা করছে। কোম্পানি এই মুহূর্তে যদি বলি, এদের বরোয়িং প্ল্যান মানে ধার দেওয়ার পরিমাণটা নিয়ে একটা হিউজ লেভেল বরোয়িং প্ল্যান কিন্তু এদের রয়েছে। ফাইন্যান্সিয়াল 2025-26 যেটা 35,000 কোটি টাকা ছিল, সেটা 40,000 কোটি টাকাতে নিয়ে যেতে চলেছে 2027 সালের মধ্যে। অর্থাৎ আগামী 2 বছরের মধ্যে একটা ম্যাসিভ লেভেলে জাম্প হবে। আমরা ওই চ্যানেলে কিন্তু পাওয়ার সেক্টর নিয়ে একটা দুর্দান্ত ভিডিও করার চেষ্টা করেছি। সেখানে পাওয়ার সেক্টরের কেন বুম আসছে এবং সেখানে কোন কোন কোম্পানিগুলো রয়েছে, যে কোম্পানিগুলো মাল্টিব্যাগার কোম্পানি হতে পারে ভবিষ্যতে বা একটা ভালো রিটার্ন দিতে পারে, সেটা নিয়ে ওই চ্যানেলে কিন্তু বলেছি। দরকার পড়লে চ্যানেলে একবার দেখে নিতে পারো, টেক ইনভেস্টর করে চ্যানেলে। এখানে যে কথাটা বলার সেটা হচ্ছে, কোম্পানির কিছু নেগেটিভ পয়েন্ট আমি লক্ষ্য করেছি, যে কারণটা হয়তো অনেকে লক্ষ্য করেছে এবং যার আলটিমেট রেজাল্ট হচ্ছে কোম্পানির ক্ষেত্রে রিটার্নটা আমাদের ভালো দিচ্ছে না। সেটা হচ্ছে NNPA। NNPA ব্যাপারটা কি? নন পারফর্মিং অ্যাসেটস। আমি একটা 100 টাকা ধার দিলাম আপনাকে, ধার দেওয়ার পরে আমি ঠিক 3 মাসের মধ্যে আমি এক্সপেক্ট করব আপনি কিন্তু ইনস্টলমেন্ট দেওয়া শুরু করে দেবেন। 3 মাস যে পার হয়ে গেল, আমি তখন কিন্তু একটা ডাউটফুল জায়গায় চলে গেল আপনি, যে D1 D2 D3, এবং একটা সময় পরে আমি কিন্তু এক্সপেক্ট করলাম যে আপনি টাকাটা দেবেন না। যখন আমি বুঝতে পারলাম দেবেন না, সেই মুহূর্ত থেকে আমাকে কিন্তু একটা প্রভিশন করা শুরু করতে। প্রভিশন মানে তার জন্য টাকা 100 টাকা চোট গেল, সেই 100 টাকা যেন বড়োভাবে ধাক্কা না দেয় আমার কোম্পানিতে। সে কারণে আমি কি করলাম, আমি একটু একটু করে টাকা কিন্তু সঞ্চয় করা শুরু করলাম। আমার নেট প্রফিট থেকে 10 টাকা 10 টাকা 20 টাকা 25 টাকা করে করে আমি একটা ফান্ডে রেখে রেখে সেই ফান্ডটা দিয়ে কিন্তু এই লোনটা, মানে যাকে আমরা ব্যাড ডেট বলবো, সেটাই কিন্তু আমরা দেখে নিচ্ছি। না, নন পারফর্মিং অ্যাসেটস কথার অর্থ হচ্ছে যে অ্যাসেটটা কোনো মতে আমাকে রিটার্ন দিচ্ছে না। অর্থাৎ আমি যে 100 টাকা দিয়েছি এটা একটা অ্যাসেট, এই 100 টাকাটা ইনভেস্ট করার পরে আপনি আমাকে 100 টাকা এবং তার সঙ্গে সুদ 10 টাকা ফেরত দেওয়ার কথা। আমি দেখলাম আপনি আসলটাই দিলেন না, সুদ তো দূরস্থান।
তাহলে এখানে আমার কিন্তু এনপিএ হয়ে গেল, ওটা কোনোভাবে ওটা পারফর্ম করছে না অ্যাসেটটা। তাহলে ওর জন্য আমাকে কিন্তু ব্যবস্থা করতে হবে। যত এনপিএ বেশি হবে তত কিন্তু বেশি পরিমাণে ধাক্কা খেতে হবে। এখানে গ্রস এনপিএ নেট এনপিএ দুটো ক্যালকুলেশন আছে, কমপ্লিকেটেড এখানে বলছি না, মেম্বারশিপে দেখতে পারেন। এখানে শুধু এইটুকু বলে দিচ্ছি যে এই মুহূর্তে গ্রস এনপিএ ওদের রয়ে গেছে 2.68, যেটা ছিল সেটা বেড়ে গিয়ে হয়েছে এখন 3.75। পয়েন্টটাও কিন্তু এখানে বিরাট টাকা বোঝায় বন্ধুরা। সুতরাং 2.68 থেকে যখন 3.75-এ পৌঁছলো তখন কিন্তু একটা ওয়ার্নিং দিল। নেট এনপিএ, যেটা কিন্তু একদম কোর এনপিএ বলা হয়, গ্রস এনপিএ থেকে তাও ক্যালকুলেট করে ধরে নেওয়া যেতে পারে একটা প্রভিশন, সেটা কিন্তু নেট এনপিএ হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস। সেখানে 1.50 থেকে বেড়ে গিয়ে 1.68 হচ্ছে, অর্থাৎ ধার তো দিচ্ছে কোম্পানিটা কিন্তু ধারের টাকা তো আসছে না। যদি ধারের টাকা পুরোপুরি বন্ধ হয়ে যায় বা না আসে তাহলে কিন্তু সেটা একটা বড় চাপ হবে। যদিও নবরত্ন কোম্পানি, কিন্তু রিটার্ন নিয়ে জন্যই তো আমরা এসছি কোম্পানিতে। রিটার্ন যদি না দিয়ে শুধু ডিভিডেন্ড দেয় আমরা, তাহলে তো কোনো কাজ হবে না। সুতরাং এই মুহূর্তে এই সব কোম্পানিগুলোতে বড়োয়িং প্ল্যান তো বাড়িয়ে চলেছে একটু একটু করে করে, সাংঘাতিক জায়গায় বিশাল বড়োয়িং 40,000 কোটি টাকা দেওয়ার মতো ক্ষমতা রাখছে। কিন্তু আমি বড় করে যাই, ধার দিয়ে যাচ্ছি, কিন্তু ধারের টাকা যদি ঠিক মতো ফেরত না আসে তাহলে কিন্তু মুশকিল হবে। ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও নিয়ে একটা বক্তব্য আছে, মেম্বারশিপ দেখতে পারেন সেখানে। এনবিএফসি ব্যাংক বা ও ন্যাচারাল ব্যাংক যেগুলো আছে তারা যে লোন ডিসবার্স করছে সেখানে কতটা পরিমাণ ক্যাপিটাল তার কাছে থাকা উচিত, কতটা তার কাছে রয়েছে, এইগুলো কিন্তু এটা ক্যালকুলেশন করে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে এই ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিওর ওপর একটা স্ট্যান্ডার্ড রয়েছে। ওই স্ট্যান্ডার্ডের থেকে যখন ক্যাপিটালটা কমতে থাকে তার মানে মানুষের শরীরে যেন রক্তটা হচ্ছে মেইন জিনিস, রক্ত কমে গেলে মানুষের যেরকম মুভমেন্ট করা কমে যায়, ঠিক এখানে একদম সেম ঘটনাটা ঘটছে। এবং এখানেও দেখতে পাওয়া যাচ্ছে যে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও বা কার রেশিওটা কমে যাচ্ছে। কমে যাওয়া মানে কিন্তু একটা নেগেটিভ সার। এবার আসছি ফাইন কনক্লুশনের জায়গা। কোম্পানিটা নবরত্ন কোম্পানি, ভারত গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কোম্পানি, এই মুহূর্তে উঠে যাওয়ার মতো সিচুয়েশন নয়। কোম্পানি ক্ষেত্রে বেশ কিছু প্ল্যান রয়েছে, বিরাট বড় এদের বিজনেসটা রয়েছে। এক্সপেকটেশন থাকছে ফিউচারে এই কোম্পানিটা কিন্তু দারুণ বুম করতে পারে, কারণ বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট কনস্ট্রাকশনে যে সোলার কোম্পানিগুলো রয়েছে বা আদার যে ইউনিটগুলো রয়েছে, যে উইন্ড এনার্জি থেকে তৈরি হয়, বিশেষ করে সোলারের কথা বলবো, বিশাল বড় একটা জায়গা রয়েছে, সেটা কিন্তু আইআরডি ধরেছে। এবং সে কারণে লং রানে গিয়ে আমরা কিন্তু একটা বড় জায়গা দেখতে পারবো। অ্যারাউন্ড 150 একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার আছে, ওটাকে যখন ভাঙতে পারবে তার পরবর্তীকালে আমরা দেখতে পারবো একটা পজিটিভিটি। আজকের মতো শেষ হলো।